গতকালকে একটা পত্রিকার জরিপ 51% মানুষ সরকারের পারফরমেন্সে সন্তুষ্ট, 49% সন্তুষ্ট না। এটা কিন্তু একটা ভয়ঙ্কর সরকারের জন্য মেসেজ যে 1.5 মাসে তাদের 49% সমর্থন কিন্তু কমে গেছে। আজকের এই ফ্যাসিবাদী শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে ঠিকই, কিন্তু তিনি এখান থেকে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা ঘন্টা ষড়যন্ত্র অব্যাহত রাখছে, যেই ষড়যন্ত্র এখনো তিনি বন্ধ করে নাই। সকাল সন্ধ্যা এমন দিন নাই যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে কাউকে না কাউকে ডেকে এনে তারপরে হাজির করা না হয়। এমন দিন নাই যেদিন কোনো না কোনো আন্দোলন আজকের বাংলাদেশে না হয়। প্রত্যেকটা দিন তারা ষড়যন্ত্র করে চলছে এই ইউনূস সাহেবদেরকে, এই আসিফ সাহেবদেরকে, এই সাধারণ শিক্ষার্থীদেরকে পরাস্ত করার জন্য। আর আপনি শেখ হাসিনাকে পতন ঘটানো এবং তার পালিয়ে যাওয়া নিশ্চিত করা মানেই কিন্তু আমরা সেফ হয়ে গেছি তা না। আমাদের গণতন্ত্রের পথে আমরা চলে এসেছি, ব্যাপারটা একেবারেই সেই রকম না। এর মধ্যে নানা রকম সংকট আছে, বিপদ আছে আমাদের সামনে, এবং এই মুহূর্তে আমাদের সামনে যে ঝুঁকিটা সামনে মাথাচাড়া দিয়ে উঠছে সেটার ব্যাপারে আমাদের সকলের সতর্ক হওয়া দরকার আছে। আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতেই কয়েকটা রাজনৈতিক নেতাদের ভিডিও আপনারা দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন। বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিন্তু তারা আলোচনা করেছেন। ডক্টর ইউনূসের প্রতি ধীরে ধীরে মানুষের আত্মবিশ্বাস হারিয়ে যাচ্ছে। 50% মানুষ ইউনূসের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে, এমনটাই কিন্তু দাবি করছে ভিপি নুরুল হক নূর। কেন বর্তমান ডক্টর ইউনূস সাহেবের উপরে মানুষ আত্মবিশ্বাস হারাচ্ছে, এর মূল কারণটা কি, তার আলোচনাটি হয়তো শুনলে বুঝতে পারবেন। এবং কি জাহিদুর রহমান সাহেবের একটা আলোচনা আপনাদের সাথে শেয়ার করব, যে সামনে দুর্গা পূজাকে কেন্দ্র করে বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে, এ নিয়ে বিশ্লেষিত আলোচনা করেছেন। এবং ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টাকে নিয়ে বিস্তারিত কিছু খোলাসা করেছে। কারণ আসিফ নজরুলকে নিয়ে কিন্তু নানান ধরনের আলোচনা সমালোচনা সোশ্যাল মিডিয়ায় চলছে। আর এই বিষয়টি নিয়ে কিন্তু যাবতীয় বিষয় তুলে ধরেছেন ডক্টর ফয়জুল হক। মূলত এই 3 জন বিশ্লেষকের কথা আপনাদের সাথে শেয়ার করব এবং 3 জনের বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর কথা না বাড়াই, তাহলে সরাসরি আমরা সবগুলো ভিডিও একসাথে দেখে আসি। গতকালকে একটা পত্রিকার জরিপ 51% মানুষ সরকারের পারফরমেন্সে সন্তুষ্ট, 49% সন্তুষ্ট না। এটা কিন্তু একটা ভয়ঙ্কর সরকারের জন্য মেসেজ যে 1.5 মাসে তাদের 49% সমর্থন কিন্তু কমে গেছে। সুতরাং সরকার যদি জনগণের পালস বুঝতে না পারে, রাজনৈতিক দলগুলোর সাথে তাদের গ্যাপ থাকে, তাহলে কিন্তু তাদের জন্য বিপদ হয়ে দাঁড়াবে। আর এই সরকার যদি ব্যর্থ হয়, বাংলাদেশ আরেকটা বিপদ মুখে পড়বে, যেটা আমাদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাদের এরশাদুল বারী ভাই বলেছেন যে বাংলাদেশ তার এই রকমের সুযোগ পায় না, এরকম একজন লোককে আমরা প্রধান হিসেবে পেয়েছি। আপনার ওই জঙ্গিবাদের প্রপাগান্ডা, উগ্রবাদের প্রপাগান্ডা, সেই সমস্ত প্রপাগান্ডা আন্তর্জাতিক মার্কেট আর খাওয়াতে পারবে না। সুতরাং এই সরকারকে আমাদেরকে সাকসেস করতেই হবে। সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একটা ক্লোজ সম্পর্ক বা সংযোগ থাকতে হবে। সেই দিক থেকে আমরা অনেকদিন ধরে বলে আসছি, এই সরকারের অবস্থানকে টেকসই করার জন্য, স্থিতিশীল করার জন্য আরো বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটা জাতীয় সরকার করতে পারে, আরো 8-10 জনকে বাড়িয়ে কাঠামোটা বড় করতে পারে। কারণ সরকারের 21 সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি পরিপূর্ণভাবে ফাংশন করতে পারছে না, এটা প্রমাণিত গত 1.5 মাসে। আমার নিজের একটা কথা বলি, যে কিছু আগে পটুয়াখালীর একটা নিউজ করেছিল, একটা চত্বর পোস্টার দিয়ে ভরে ফেলেছে। সেখানে বিএনপির লোকের পোস্টার ছিল, আমাদেরও লোকজনের কিছু পোস্টার ছিল। নতুন লোক এত খেয়াল করে নাই। যাই হোক, নিউজ হয়েছে, 6 ঘন্টা পরে আপনার ফাঁকা। বিএনপির লোকেরা তাদেরটাও সরাই দিছে, আমাদের লোকেরা তাদেরটাও সরাই দিছে। এখন ধর কেউ ভুল করেছে, মিডিয়া যখন সেই বিষয়টাকে পিক করেছে, তারা সংশোধন হয়েছে। আর মনে করেন জিন্দিগিতে যাবো এখানে পোস্টার লাগাইতে। এই যে মিডিয়ার ও রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ ওয়াচডগ হিসেবে, সেইটা আপনারা পালন করেন। কিন্তু আপনাদের এই মেন্টালিটি চেঞ্জ করতে হবে। বৃষ্টি যেদিকে, ছাতা সেই দিকে। আগে এক সরকারের গুণগান গাইছেন, এখন আরেক দল আপকামিং মনে হচ্ছে পাওয়ার পার্টি, কাজী তেলতলা মনোভাব ওইদিকে আবার ঢেলে দিচ্ছেন। এই মনোভাব পরিহার করতে হবে। এই যদি চারিত্রিক দৃঢ়তা আপনাদের না থাকে, আবার কিন্তু বাংলাদেশ আরেক দিকে চলে যাবে। কাজী সকলের প্রতি আমাদের আহ্বান, যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যেটা ছাত্রদের কমিটমেন্ট ছিল, যে ফাঁসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। পুরানো রাজনীতি দিয়ে চললে তো এই আলাপ আসতো না যে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন। 33%, 30%, 34% ভোট নিয়ে একজন সরকার গঠন করছে, আর 30% ভোট নিয়ে একজন বিরোধী দল আছে, তার ভোটের কোনো দাম নেই। সেখানে রাজনৈতিক দলগুলো আলাপ করছে যে এখন সংখ্যানুপাতিক নির্বাচন বা প্রপোর্শনাল ইলেকশন সিস্টেমে যেতে, অর্থাৎ প্রত্যেক ভোটের একটা মূল্যায়ন থাকবে এবং সকলের অংশগ্রহণের মধ্যে একটা ইনক্লুসিভ পার্লামেন্ট হবে। আমি বলছি এটা করতেই হবে। সবাই আলাপ তুলছে, আলাপ করেন, তর্ক করেন, ফাইনাল সিদ্ধান্ত সরকার নেক। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছে, পুলিশকে দলীয়করণ থেকে মুক্ত করার জন্য একটা স্বাধীন পুলিশ কমিশনের কথা বলছে। এই ধরনের যে রিফর্মের কথা আসছে, ইলেকশন কমিশন কি প্রক্রিয়ায় গঠিত হবে, আপনারা প্রথমে গুগলে একটু সার্চ দেবেন। অনেকে বলছে ইন্দোনেশিয়াতে যে প্রক্রিয়ায় ইলেকশন কমিশনটা গঠিত হয়, আমরা কিছুটা সেই প্রক্রিয়াটা অনুসরণ করতে পারি। একটা সার্চ কমিটি হবে,
সার্চ কমিটি জনগণের কাছে, আইনজীবীদের কাছে, রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাবে, তাদের নিয়ে গণশুনানি হবে যে এই নির্বাচন কমিশন অ্যাপ্লাই করেছে, সে তার বিরুদ্ধে আপনাদের কোনো অভিযোগ আছে কিনা। এরকম আপনার গণশুনানির পরে সঠিক মানুষকে বাছাই করা হবে 5 জন কিংবা 7 জন নির্বাচন কমিশন হিসেবে, কিংবা 3 জন, তারা একটা নিরপেক্ষ নির্বাচন করবে। নির্বাচন কমিশন ডিসি এসপিরা রিটার্নিং অফিসার হবে না, কারণ তাদের যে দীর্ঘদিনের প্র্যাকটিস, তারা দলীয় গণ্ডির বাইরে অনেক ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে না। নির্বাচন কমিশনের একটা স্বাধীন ক্যাডার লাগবে। জেলা উপজেলা যে নির্বাচনী কর্মকর্তা আছে, তাদের রাজনৈতিক আইডেন্টিটি বের করে স্বচ্ছ লোকগুলোকে নিয়োগের মাধ্যমে একটা স্বাধীন নির্বাচনের দিকে আমাদেরকে হাঁটতে হবে। এই ধরনের আলাপগুলো আসছে, আলাপ আরো চলবে এবং এই সরকার সেখান থেকে একটা সিদ্ধান্ত নেবে। তার জন্য তাদেরকে সময় দিতে হবে, আলোচনার প্রয়োজন আছে, অস্থির হইলে চলবে না। পরিষ্কার কথা, এটা তো আমাদের একজন উপদেষ্টা বলেছে, এটাই বাস্তব। ক্ষমতার পালা বদলের জন্যই ছাত্র জনতা রাজপথে জীবন দেয় নাই, রাষ্ট্র পুনর্গঠন, রাষ্ট্র মেরামত করে মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করার জন্য জীবন দিয়েছে। এই সংস্কার করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। এই সরকারের দুর্বলতা আছে, সেটি নিয়ে আমরা সমালোচনা করছি। আমরা সহযোগিতা করে দুর্বলতাগুলো কাটিয়ে উঠবো। আজকে পার্বত্য চট্টগ্রামের কথা বলা হচ্ছে, এদিকে মাইনরিটি কমিউনিটির বিভিন্ন ইস্যুর কথা বলা হচ্ছে। এই ইস্যুগুলো কেন হচ্ছে, সরকারকে মনোযোগ দিতে হবে এবং সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একটা মানে ক্লোজ সম্পর্ক বা সংযোগ থাকতে হবে। সেই দিক থেকে আমরা অনেকদিন ধরে বলে আসছি, এই সরকারের অবস্থানকে টেকসই করার জন্য, স্থিতিশীল করার জন্য আরো বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটা জাতীয় সরকার করতে পারে, আরো 8-10 জনকে বাড়িয়ে কাঠামোটা বড় করতে পারে। কারণ সরকারের 21 সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি পরিপূর্ণভাবে ফাংশন করতে পারছে না। এটা প্রমাণিত গত 1.5 মাসে। গতকালকে একটা পত্রিকার জরিপ, 51% মানুষ সরকারের পারফরমেন্সে সন্তুষ্ট, 49% সন্তুষ্ট না। এটা কিন্তু একটা ভয়ঙ্কর সরকারের জন্য মেসেজ যে 1.5 মাসে তাদের 49% সমর্থন কিন্তু কমে গেছে। সুতরাং সরকার যদি জনগণের পালস বুঝতে না পারে, রাজনৈতিক দলগুলোর সাথে তাদের গ্যাপ থাকে, তাহলে কিন্তু তাদের জন্য বিপদ হয়ে দাঁড়াবে। আর এই সরকার যদি ব্যর্থ হয়, বাংলাদেশ আরেকটা বিপদ মুখে পড়বে, যেটা আমাদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাদের এরশাদুল বারী ভাই বলেছেন যে বাংলাদেশ তার এই রকমের সুযোগ পায় না, এরকম একজন লোককে আমরা প্রধান হিসেবে পেয়েছি। আপনার ওই জঙ্গিবাদের প্রপাগান্ডা, উগ্রবাদের প্রপাগান্ডা, সেই সমস্ত প্রপাগান্ডা আন্তর্জাতিক মার্কেটার খাওয়াতে পারবে না। সুতরাং এই সরকারকে আমাদেরকে সাকসেস করতেই হবে। হঠাৎ করে কারা কেন কোন উদ্দেশ্যে ছাত্র রাজনীতি বন্ধের দাবি তুলছে, আমি মনে করি এর পেছনে অনেক গভীর ষড়যন্ত্র রয়েছে। আবার বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার, বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া এই পরিস্থিতির মধ্যে আমি খুঁজে পাচ্ছি। সুতরাং এই ধরনের হঠকারী সিদ্ধান্তে কোনোভাবেই সমর্থন করা যাবে না। ছাত্র রাজনীতিতে আবরারকে পিটিয়ে মেরেছে বুয়েটের ছাত্ররা, সবাই কি ওই ছাত্রলীগের ওই 18-20 জনের মতো কি দুর্বৃত্ত? এখন সুযোগ এসেছে পরিবর্তন করার। সুতরাং ছাত্র রাজনীতির চেঞ্জ করা হোক। আর শুধু ছাত্র রাজনীতির কথা বলবেন, জাতীয় রাজনীতিতে পচন ধরে নাই, ইয়াবাবতী, বিচ্ছু শামসু, আন্ডার রফিক, এরা এমপি হয় নাই। এটা তো সব দলে আমরা দেখেছি। রাজনীতি আজকে কারা নিয়ন্ত্রণ করছে? কালো টাকা, পেশি শক্তি যাদের আছে, ভদ্র মানুষগুলো, শিক্ষিত মার্জিত মানুষগুলো, যার টাকা নেই, পয়সা নেই, তার রাজনীতির কোনো স্থান নাই। সেই জায়গা থেকে আমরা বলছি গণ অধিকার পরিষদের যে রাজনৈতিক কমিটমেন্ট, সমাজের ভালো মানুষগুলো যারা ভালো চিন্তা করে রাজনীতি করে, গণ অধিকার পরিষদ তাদেরকে সুযোগ দিতে চায়, তাদেরকে নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। সেজন্য আমরা বলি, আপনারা আসেন, এই যে আপনাদের দল, আমরা উদ্যোক্তা, আমরা উদ্যোগ নিয়েছি, আপনারা এগিয়ে নেন। আপনারা এই দলে এসে নীতি নির্ধারণী ফোরামে ঢুকেন। এই দল কোনো পরিবারতান্ত্রিক দল না, এই দল অমুক নেতার সাইনে সমাবেত তমুক নেতার সাইন হবে না, পুরো একটা ডেমোক্রেটিক দল। আজকে এই আমাদের এখানে আসতে লেট হয়েছে, আজকেও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মিটিং ছিল। সুতরাং এই যে 2018 সালে আমরা তো কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, তো আমরাও তো থেমে যেতে পারতাম, চাকরিতে ঢুকে যেতে পারতাম। আমাদের কাছে যখন মনে হয়েছে কোটার একটা বিষয় আমরা পরিবর্তন করতে পেরেছি, রাষ্ট্রের যে রন্ধ্রে রন্ধ্রে এরকম শত সহস্র অনিয়ম অসঙ্গতি আছে, সেটা পরিবর্তন করবে কারা? মানুষের যে প্রত্যাশা, সেই ধরনের সৃজনশীল নেতৃত্ব, সেটা তো জাতির সামনে নাই। যে কারণে কিন্তু আমরা রাজনৈতিক দল কি হয়, কেউ সামরিক ছাউনি থেকে দল করেছেন, তারপরে আপনার বিস্তৃত করেছেন, কেউ ক্ষমতায় থেকে দল করেছেন। আমরা পাইপলাইন তৈরি করেছি আগে, ছাত্রদেরকে, যুবকদেরকে, পেশাজীবীদেরকে, শ্রমিকদেরকে, প্রবাসীদেরকে সংগঠিত করে ছাত্র অধিকার, যুব অধিকার, শ্রমিক অধিকার, প্রবাসী অধিকার, পেশাজীবী অধিকার তৈরি করে 18 থেকে 21 সাল পর্যন্ত তৈরি করে 21 সালের 26শে অক্টোবর আমরা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছি। এবং তৎপরবর্তী আমরা দেখেন 1 বছরের মধ্যে নির্বাচন কমিশনের যে ঘোষিত শর্ত, 1/3 জেলা, 100 উপজেলা কমিটির শর্ত পূরণ করে আমরা নিবন্ধনের আবেদন করেছিলাম। সর্বশেষ আমরা নিবন্ধন লাভ করেছি। আপনারা জানেন যে ফেসিবাদের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি। বাংলাদেশ সদ্য, কয়েক মাসও হয়নি, 2 মাসের মতো সময় হয়েছে, কিন্তু ফেসিবাদের দোসরদের কাছ থেকে কিন্তু আমরা এখনো মুক্তি পাইনি। বাংলাদেশের প্রত্যেকটি তন্দ্রে 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 ফেসিবাদের দোসররা দানা বেঁধে বসে আছে। সেরকম একটা পরিস্থিতিতে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার তথা এই বিপ্লব পরবর্তী সরকার, তারা ক্ষমতা নিয়ে দেশটাকে ঢেলে সাজানোর জন্য যতটুকু ধৈর্য, যতটুকু জনগণের সাপোর্ট, যতটুকু সহযোগিতা, যতটুকু আন্তরিকতার সাথে তাদেরকে সাহায্য করা উচিত, আপনি, আমি, আমরা ততটুকু করতে পেরেছি কিনা নিজের বুকে হাত দিয়ে জিজ্ঞেস করেন। আপনার পাকের ঘরের প্রবলেম হইলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রবলেম, আপনার ঘরের মধ্যে বেজাল লাগলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রবলেম, আপনার কি বলে আসিফ নজরুল স্যারের প্রবলেম,
সব প্রবলেমগুলো গিয়ে উঠতেছে এখন আপনার বিপ্লব পরবর্তী মাত্র 2 মাসের সরকারের কাছে। এই যদি হয় আমাদের চিন্তা চেতনা এবং এত ন্যারো যদি আমরা মানসিকতা লালন করি, তাহলে আমাদের পক্ষে এই দেশের বিপ্লবকে রক্ষা করা কঠিন হয়ে যাবে। আপনার মনে রাখতে হবে, আমি সেজন্যই বলেছি যে হতাশা লীগ বাংলাদেশের এখন সমগ্র জায়গায়, এমনকি আপনাদেরকে আপনি নিজেও বুঝবেন না, আমি নিজেও বুঝবো না, আমাদের সেজে, আমাদের ভাব নিয়ে, আমাদের চিন্তা নিয়ে, আমাদের মতো কথা বলে, আমাদের মতো মানে আপনার কি বলবো, মানে যে আদর্শ লালন করেন ওইটার আপনার চাইতেও অনেক বেশি ভাব নিয়ে তারা আপনাকে এমন কিছু ক্ষতিকর মেসেজ দিবে যাতে আপনি ধ্বংস ছাড়া এই দেশটা ভালো কিছু হবে না। আমি কেন বলছি এই কথা? আমি বলছি না যে এই দেশটা আপনার মতো আমার মতো 100% একই চিন্তার আদর্শে বাংলাদেশটা চলবে, মোটেও না, এবং সে হওয়ার সুযোগও নেই। আপনার মতো আপনার আইডিওলজি বিশ্বাস করা মানুষ আপনার মতো করে সমগ্র সেক্টরে নাই। কিন্তু বাংলাদেশ একটা বড় ধরনের সুযোগ পেয়েছে, সেটা হচ্ছে ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছে, শেখ হাসিনার হাত থেকে মুক্তি পেয়েছে, যে কারণে এই বাংলাদেশের জনগণকে এই যারা মুক্ত করেছে, মুক্তি আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, সকলকে আগলে ধরা দরকার, ভালোবাসা দরকার, এবং প্রত্যেককেই প্রত্যেকের জন্য স্যাক্রিফাইস করা দরকার। আজকে যদি এই আওয়ামী লীগ আরও 4.5 বছরে বাংলাদেশ থেকে ক্ষমতা না ছাড়তো, কিসের কমিশন আর কিসের সংস্কার? আপনি তো কোনো কমিশনেরই নাম নিতে পারতেন না, আপনি তো কোনো সংস্কারই করতে পারতেন না। কিসের শিক্ষা বিষয়ক সম্পাদক, কিসের আপনার বিশ্ববিদ্যালয় বিষয়ক, কিসের ভাইস চ্যান্সেলর, কিসের নিয়োগ পদ্ধতি, কিসের আপনার ধর্ম পরিকল্পনা, কিসের আপনার সংবিধান সংস্কার, কিছুই তো আপনি করতে পারতেন না। আগামী 4.5 বছরও এই ধরনের চরম একটি নির্লজ্জ ফেসিবাদ আওয়ামী লীগের অধীনেই আপনাকে থাকতে হতো। কিন্তু আল্লাহর মেহেরবানি, 1,500-এর অধিক শিক্ষার্থী এবং দেশবাসী সবাই মিলে একটি যুদ্ধ করেছে, এবং সেই যুদ্ধে বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকরা, নায়ক, গায়ক, শিল্পী, সাহিত্যিক, কবি, আলেম, ওলামা, পীর, মাশায়েখ, ইসলামী দল, অন্য দল, বিএনপি, জামাত, হেফাজত সবাই মিলে একযোগে কাজ করেছে। আর সেনাবাহিনী জেনারেল ওয়াকারুজ্জামানকে আল্লাহ স্পেশাল মদতে এই সময়ে তিনি যে ভূমিকা পালন করেছে, সেই কারণে আমি এই মুক্তির দিশা পেলাম। আমাদেরকে সময় দিতে হবে। যে কারো কথায় উস্কানিতে পড়ে একটু পিছনে লাগিয়ে দেয় বারুদ, আর আপনি মনে করেন যে আপনার আমার পক্ষে দিচ্ছে। আপনি কি মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই আসিফ স্যার সহ আজকের এই যারা এখন বর্তমানে সরকার পরিচালনায় আছে, এদের কোনো ব্যক্তি যদি ব্যর্থ হয়, তাহলে আপনার এই বিপ্লব টিকানোর মতো রাস্তা নেই। এই বিপ্লবকে আপনি ধ্বংস করবেন নিজ হাতে। এই সেনাবাহিনী যদি পরাস্ত হয়, বিপ্লব ধ্বংস হবে। এই সেনাপ্রধানের বিরুদ্ধাচরণ করে যদি আপনি সেনাবাহিনীর হাতকে শক্তিশালী না করে দুর্বল করে দেন, দেশটা ধ্বংস হবে। আর কিছুই না, কিছু নাই আপনার হাতে। বাংলাদেশে গত 16 বছরে প্রত্যেকটি সেক্টর ধ্বংস করে গিয়েছে। কাজের বুয়া থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, মন্ত্রণালয় থেকে এমপি, মন্ত্রী, সচিব থেকে শুরু করে প্রশাসনের সমগ্র জায়গায় আওয়ামী তন্ত্র করে রেখে দিয়েছে। আপনি চাইলেই আমার মুহূর্তের মধ্যে এই সব কিছু আপনার আপনার নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। আবার আপনি চাইলেই সবাইকে একদিনে রিমুভ করে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। তাহলে গৃহযুদ্ধ বেঁধে যাবে। তাহলে জায়গায় জায়গায়, সেক্টরে সেক্টরে এমন অরাজকতা সৃষ্টি হবে যেটাকে নিয়ন্ত্রণ করার মতো আপনার হাতে পুলিশ নাই, আপনার হাতে প্রশাসন নাই, আপনার হাতে কিছু নাই। খালি ওই ইউটিউব আর ভিডিও দেখে একটা রাষ্ট্র ব্যবস্থার নাম যদি হইতো, তাহলে পৃথিবীতে আমার মতো আপনার মতো হাজারো লোক এরকম প্রতিদিন কন্টেন্ট তৈরি করে ছেড়ে দিলেই আপনার হয়তো দেশ অনেক কিছু হয়ে যেত। কিন্তু সম্ভব নয়। ইন্টেলেকচুয়াল অনেক জায়গা রয়েছে, বুদ্ধিভিত্তিক অনেক বিষয় রয়েছে, রাষ্ট্রের বিভিন্ন সেক্টর রয়েছে। বিদেশিদের ক্যামেরাগুলো একেবারে সমস্ত মন্ত্রণালয়ের দিকে চোখ তাক করে বসে আছে। আপনি চাইবেন আর আপনার মন মতো সব হবে, এইটা হবে না। তবে আপনার দাবি দাওয়া আপনি পেশ করতেই পারেন। একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশের যে কোনো ধরনের দাবি আপনি পেশ করতে পারেন। কিন্তু আপনারা দেখেছেন যে আজকের এই ফ্যাসিবাদী শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে ঠিকই, কিন্তু তিনি এখান থেকে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা ঘন্টা ষড়যন্ত্র অব্যাহত রাখছে, যেই ষড়যন্ত্র এখনো তিনি বন্ধ করে নাই। সকাল সন্ধ্যা এমন দিন নাই যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে কাউকে না কাউকে ডেকে এনে তারপরে হাজির করা না হয়। এমন দিন নাই যেদিন কোনো না কোনো আন্দোলন আজকের বাংলাদেশে না হয়। প্রত্যেকটা দিন তারা ষড়যন্ত্র করে চলছে এই ইউনূস সাহেবদেরকে, এই আসিফ সাহেবদেরকে, এই সাধারণ শিক্ষার্থীদেরকে পরাস্ত করার জন্য। আর আপনি নকটাকান। আপনি কি মনে করেন যে এই সরকার, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, আইন প্রশাসনকে কঠোর করতে গিয়ে যদি কোনো জায়গায় কোনো ধরনের সামান্যতম অতিরঞ্জিত কিছু হয়, আপনি কি মনে করেন যে সেইটা আওয়ামী লীগের সময়ের 1000 ভাগের 1 ভাগ পর্যন্ত কোনো অপরাধ হয়? আওয়ামী লীগের অপরাধগুলো এত সহজে ভুলে গেলেন কেন? আওয়ামী লীগের খুন খারাপি এত সহজে ভুলে গেলেন কেন? প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত তারা মানুষের রক্ত চুষে খেয়েছে, আপনি এত সহজে ভুলে যান কেন? আপনি কি করে উদাহরণ সৃষ্টি করতে চান যে আওয়ামী লীগের সময়ের আন্দোলন আর এই সময়ের আন্দোলন এক করে আপনি কিভাবে দেখেন? এই সময়ের আন্দোলন হচ্ছে এই সময় আওয়ামী লীগই হতাশা লীগ হয়ে শুধুমাত্র জনগণকে বিব্রত করার জন্য, এই সরকারকে ফেলে দেওয়ার জন্য আওয়ামী লীগের একটি বিটিম হিসাবে কাজ করছে, আর কিছুই নয়। আপনি এটাকেও গণতন্ত্রের ভাষা বলবেন, আর ওই আওয়ামী লীগের আমলের ওইটার সাথেও তুলনা করবেন।
এইটা আসলে কোনো ধরনের বাস্তববাদী মানুষের কাজ নয়। শোনেন, প্রত্যেকটা জিনিসেরই সমালোচনা আপনি করতে পারেন, মুখ আছে, করলে তো কেউ নিষেধ করবে না, কিন্তু বিবেকের কাছে প্রশ্ন তুলুন। আপনি দায়িত্ব নিলে, আমি দায়িত্ব নিলে কি করতে পারি? আমার কি করণীয় আছে? এত কোটি কোটি মানুষের দেশ, 18-20 কোটি জনতার দেশ, সমগ্র দেশের প্রত্যেকটি জায়গায় চরমভাবে একেবারে ঘেঁষে ঘেঁষে লেগে লেগে আছে। আওয়ামী লীগ ছাড়া কোনো মানুষের নিয়োগই দেয় নাই গত 16 বছর। সেই ফ্যাসিবাদী শেখ হাসিনার জায়গা থেকে উত্তরণের জন্য যখন দরকার ঐক্যবদ্ধ চিন্তা চেতনা, যখন দরকার জাতিকে মোটিভেট করে একটি সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়া, সেই সময় আপনি, আমি, আমরা কামড়া কামড়িতে ব্যস্ত। আর এই কামড়া কামড়িটাই আওয়ামী লীগের জন্য সুদিন বয়ে আনার অপেক্ষা। এই কামড়া কামড়ি আওয়ামী লীগের জন্য বাংলাদেশকে ধ্বংস করার জন্য অপেক্ষা। এই গুতাগুতি এই দেশকে ধ্বংস করার জন্য অপেক্ষা। আজ আমি উপলব্ধি করতে পেরেছি, গত 16 বছরে আওয়ামী লীগ যত না অপরাধ করেছে, তার চাইতে আমার মনে হচ্ছে যে 16 বছরে আমাদের অনৈক্যের কারণে, ঐক্য না থাকার কারণেই এই আওয়ামী লীগ চেপে বসতে পেরেছে। বিশ্বাস করেন আর না করেন, আপনাদের আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত না থাকার কারণে, পরশ্রীকাতরতার কারণে, গুতাগুতির কারণে, বিশ্বস্ততার অভাবের কারণে 16 বছরে আওয়ামী লীগ চেপে বসার সুযোগ পেয়েছে। যদি এই ছাত্র জনতার মতো আমরা সবাই সবাই মিলে আমরা ঝাঁপিয়ে পড়তে পারতাম, তাহলে কিন্তু আরো বহু আগে এই দেশটাকে সুন্দরভাবে সাজাতে পারতাম। যে কোনো কিছু ঘটলেই সমালোচনা করা যায়। কি পদত্যাগ চাই? আপনি কার পদত্যাগ চাচ্ছেন? বাংলাদেশের এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ করে আপনি কি শেখ হাসিনাকে ওয়েলকাম জানাবেন? এই তত্ত্বাবধায়ক সরকার আমাদের জন্য রহমত স্বরূপ। আমরা পেয়েছি, 100 পাবো না। আমি যে আদর্শ লালন করি, আমার আদর্শ ডক্টর আসিফ নজরুল হুবাহু পালন করবে না, করার কথা না। ডক্টর ইউনূস সাহেব করবেন না, সেনাবাহিনী প্রদান করবেন না, এটাই বাস্তবতা। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এই মুহূর্তে ফ্যাসিবাদী শেখ হাসিনার নিয়ন্ত্রণ থেকে বের হয়ে যে আপনি আসতে পেরেছেন, সেইটাই হচ্ছে সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া। এখন ধীরে ধীরে একটু নেন, সুস্থে সুস্থে নেন, আস্তে আস্তে দাবি দাওয়া নিয়ে আসেন। এত স্থিরতার মধ্য দিয়ে বাংলাদেশের এই মুহূর্তের কোনো কিছু অর্জন করা সম্ভব না। একটা সময় দিতে চাই না। বেটারা বসার আগেই কবে তোমার নির্বাচন, এই ধাক্কা দিয়ে তাদেরকে 1 মাস খুয়াইলাম। বেশ, নির্বাচন তোমরা যখন দাও ভালো কথা, বসার আগেই দালাল টালাল ডেকে টেকে, বাপরে বাপ, আপনার ভালো মানুষটাকে এটা। আমি চেয়ারে বসলেও আপনি সমালোচনা করবেন, এটাই বাস্তবতা। যে কোনো জায়গায় যে কোনো ব্যক্তি বসলেই আপনি সমালোচনা করবেন, কিংবা আমি করবো, এটাই বাস্তবতা। আমরা যতটা না কাজ করি তার চাইতে সমালোচনায় বেশি বিশ্বাস করি। এ কারণে আমাদের অনেক সময় সমালোচনায় উপকার হয়, তবে ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। নিজেকে প্রশ্ন করুন যে আমরা এই বাংলাদেশের এই মুহূর্তে কি কাজ করণীয়, আমার এই দেশকে রক্ষার জন্য কি কাজ করণীয়। সবার আগে আমার আপনার অনেক বড় দায়িত্ব আছে, জানেন। এই ফেসবুকে যে আমি একজন আরেকজনকে উস্কে দেই, এটাও যদি আমি বন্ধ করতে পারি, এটাও একটা সফলতা, এটাও একটা কাজ। জাতিকে ঐক্যবদ্ধ করা দরকার। জাতির কাছে ভুল মেসেজ দিয়ে লাভ নেই, জাতিকে বিভ্রান্ত করে লাভ নেই। জাতিকে বিভিন্ন ধরনের তথ্য ভুলভাবে উপস্থাপন করার মধ্য দিয়ে বাংলাদেশী ছাত্র জনতাকে ভিন্ন খাতে প্রভাবিত করার মধ্য দিয়ে এই বর্তমান প্রজন্মের কোনো কল্যাণ হবে না, বরং আমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত হব। আমাদের এই কার্যক্রমগুলোই আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিবে। বাপরে বাপ, গত 16 বছরে গার্মেন্টসের আন্দোলন নাই, গত 16 বছরে আপনার কি বলে আনসারদের আন্দোলন নাই, গত 16 বছরে অন্য কোনোদের কাজের বুয়াদের আন্দোলন নাই। এখন সব আন্দোলন আসছে। এই আন্দোলনকেও আপনি মনে করেন যে গণতান্ত্রিক আন্দোলন? হ্যাঁ, আপনার বিবেককে জিজ্ঞেস করেন। এর প্রত্যেকটা আন্দোলনের পিছনে আওয়ামী লীগের যারা যারা আপনার পোস্ট করে ফেসবুকে, দেখলেই তো বুঝতে পারেন কারা করে, কি করে। হতাশা লীগ বাংলাদেশের কোনো নাগরিকের উপরে চেপে বসতে না পারে, সে কারণে আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকবেন। আমি গঠনমূলক সমালোচনার অবশ্যই পক্ষে, কিন্তু আমি এমন কোনো সমালোচনার পক্ষে না যে সমালোচনায় আপনি আপনার পিতাকেই অস্বীকার করে ফেলবেন। ভাবখানা এমন, মাঝে মাঝে পোস্ট দেখি, সেনাবাহিনী প্রধানকে সরিয়ে দিলে কেমন হয়। এই মেয়া, সেনাবাহিনী প্রধানকে সরিয়ে দিয়ে আপনি আনবেন কাকে? যেই সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশের ছাত্র জনতার এই বিপ্লবকে নিজ হাতে উপহার হিসেবে দিয়েছে, জনতার পাশে দাঁড়িয়েছে, চাইলে তো তিনি তার পূর্বের অনুসারীদের মতো চুপ করে বসে থাকতে পারতেন, তাই নয় কি? ভাবখানা আপনাদের এমন, আমাদের এমন, যে আমরা একেবারে অস্থির, মনে হয় যেন আপনার কাছে বেটার কিছু আছে। কি ভাবছেন এত সহজ? যেই ব্যক্তি, আমি তো মনে করি জেনারেল ওয়াকারুজ্জামান শুধুমাত্র বাংলাদেশের মানুষকে মুক্তির জন্য যে আন্দোলন করে সফলতার দ্বার প্রান্তে এনে দিয়েছেন, সে কারণে তাকে এই যে 3 বছর 4 বছর দায়িত্বে থাকবে, তার চাইতে আরো বেশি দায়িত্ব এক্সটেনশন করে দেওয়া উচিত, এবং দায়িত্ব পরবর্তী সময়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় তাকে ভূমিকা দেওয়া উচিত, তাকে গুরুত্ব দেওয়া উচিত, তার প্রতি সহানুভূতি প্রকাশ করা উচিত, এবং তাকে জাতির পক্ষ থেকে পুরস্কৃত করা উচিত। যেই জাতি আপনার ভালো মানুষদের মূল্যায়ন করতে জানে না, সেই জাতি কখনোই সফল হতে পারে না। আমি অপ্রাসঙ্গিক এটা নিয়ে ভিডিও করতে চেয়েছি। আজকে দেখেছেন যে সাধারণ শিক্ষার্থীরা 8 কোটি টাকার উপরে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার তহবিল তথা প্রধানমন্ত্রীর তহবিলে তারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর
মানে প্রায় 2 কোটি সমপরিমাণ টাকা তারা বর্তমান যে বন্যার্থ সেই এলাকায় দেবে। অস্থির পাবলিক আওয়ামী লীগ যেভাবে পোস্ট করে, আপনি আমিও ব্যস্ত হয়ে পড়ছি, টাকা মনে হয় সবার পকেটে। এত সস্তা! এটা কি 10 টাকা 20 টাকা যে পকেটে ছাত্রলীগের গুন্ডারা হাজার হাজার কোটি টাকা নিয়েছে, তাই বলে আমাদের এই ছাত্র ভাইরা টাকা নিয়েছে? পাইলেন কোথায়? এই ধরনের মিথ্যা তথ্য দিয়ে এই শিক্ষার্থীদের আন্দোলনকে আজকে তারা বিতর্কিত করতে চেয়েছে। কারণ তাদেরকে যদি এই ধরনের কালিমা যুক্ত করা যায়, তাহলেই ওই বড় বড় চোর গুন্ডা ডাকাতরা রাস্তায় চুরি করতে পারে। শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে ত্রাণের টাকা তারা মানে নাই। ত্রাণের টাকা সদল বলে যেইখানে থাকার কথা সেইখানে আছে। তারা সিদ্ধান্ত নিয়েছে 8 কোটি টাকা দিয়ে ঘর নির্মাণ করবে ওই জায়গায়, বন্যার্তদের এলাকায় তাদেরকে পুনর্বাসনের কাজে হাত দিবে, তাও কার মাধ্যমে? সরকারের মাধ্যমে, কিন্তু পর্যবেক্ষণ করবে শিক্ষার্থীরা। এবং বাকি টাকা দিয়ে সাময়িক বর্তমান সময়ে যেখানে বন্যা চলছে সেখানে তারা দিবে। কিন্তু হতাশা লীগ, আফসোস লীগ শিক্ষার্থীদের এই কার্যক্রমকে দেখার মতো সময় না দিয়েই অস্থির পাবলিক আপনি 5 টাকা যে দেয়ই নাই, 2 টাকা যে দানই করে নাই, সেই ব্যক্তি সবার আগে ব্যস্ত। অথচ বাংলাদেশের ইতিহাসে কোনোদিন ছাত্রলীগ নামক গুন্ডারা দেখাতে পারবে না যে কোনোদিন চাঁদা তুলেছে, কিন্তু সেই চাঁদা কোনো মানুষকে দিয়েছে। দেখাতে পারবেন না কোনোদিন তারা কোনো মানুষের কল্যাণে কোনো জায়গায় তারা কিন্তু সেটা ব্যয় করতে পারে না। অতএব আমি আমার এই প্রিয় দেশবাসীকে বলবো, প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওগুলো আপনারা দেখলেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।